হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পারতেছো? Yes, sir. আচ্ছা। Yes, আর sir. আর সে আর হচ্ছে আরাফ, কি অবস্থা, তোমরা কেমন আছো? স্যার ভালো আছি। ভালো আছি। আচ্ছা, কার বাসা কোথায়? আরাফ, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা ঢাকার খিলক্ষেতে। খিলক্ষেতে। আচ্ছা, আর আরশিয়া? খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে। ও, আঙ্কেল কি ডিফেন্সে? হ্যাঁ, আর্মি অফিসার। আচ্ছা, কোন র্যাঙ্কে আছে? মেজর। মেজর। ওকে। কত লং কোর্স? 50। 50। ওকে। তো আচ্ছা, ঠিক আছে, সবার তো পরিচয় নিয়ে নিলাম, আমি একটা আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে তোমাদের হিসাম স্যার। আই উইল টেক ইউর ম্যাথমেটিক্স ক্লাস। সো এতদিন পর্যন্ত মেবি খুব সম্ভবত তোমরা ইংলিশ এবং বাংলা ক্লাস করে আসছো। আজকে থেকে তোমাদের ম্যাথ ক্লাসও শুরু হয়ে যাবে ফুল দমে। সো আমি হচ্ছে এক্স ক্যাডেট ফ্রম পাবনা ক্যাডেট কলেজ। আমি পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। 2016-এ জয়েন করেছিলাম, 2022-তে বের হয়ে আসছি। আফটার দ্যাট আই ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছি। সো আপাতত থার্ড ইয়ারে আছি। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন, যে তোমরা যেহেতু একটা ক্যাডেট প্রোগ্রাম বা হচ্ছে ক্যাডেট কোচিং টাইপেরই করতেছো, সো আরাফ এবং আশিয়া, তোমাদের কাছ থেকে আমি জানতে চাবো যে তোমাদের কি ক্যাডেট হওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড ইচ্ছা থাকলে কেন ক্যাডেট হতে পড়ে ইচ্ছা। ঠিক আছে। মানে ফার্স্ট অফ অল হচ্ছে ইয়েস নো আনসার, দেন কেন। ওকে। আচ্ছা, হ্যাঁ, আরাফ বলো। স্পেস না ধরে জাস্ট আনমিউট করে ফেলো, তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, বলো। ও, হ্যাঁ, স্যার বলো। আমার ক্যারেক্টার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কেন আছে? স্যার কারণ ওইখানে বেটার লাইফ স্টাইল পাওয়া যায় অন্যান্য স্কুল থেকে। আর বেটার 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 কেন মনে হচ্ছে? স্যার কারণ এখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি, তারপর ফিটনেসের প্রতিও নজর দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর আরশিয়া, তোমার? মিউট করে আসো, আনমিউট করে কথা বলো। স্যার হ্যাঁ, এর সাথে ফিটনেসের প্রতি অনেক খেয়াল দেওয়া হয়, ডিসিপ্লিন লাইফ থাকে। আর ক্যারিয়ার থেকে বের হওয়ার পরে কোনো একটা ক্যারিয়ার গোছানো বেশি ইজি হয়ে যায় এই জন্য। আচ্ছা, তোমার চশমা পাওয়ার কত? 2.5, 2.25, সরি। 2.25। আচ্ছা, ক্যারেট কলেজের জন্য কত পাওয়ার লাগে এটা কি জানো? নো স্যার। আচ্ছা, আচ্ছা, হচ্ছে -2 পর্যন্ত নেয়। ঠিক আছে। সমস্যা নাই। আমার একটা ফ্রেন্ড ছিল, -2.5 নিয়েও জয়েন করছে। বাট ইউ হ্যাভ টু পারফর্ম এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, তোমাকে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে রিটেনে, দেন ভাইবা, মেডিকেল। মেডিকেল তো আসলে তোমার এখানে পারফর্ম করার কিছু নাই। সো বেসিক্যালি ভাইবাই বলতে পারি আমি। হ্যাঁ। আচ্ছা। আহ, আমি হচ্ছে যখন ক্যাডেট কলেজে জয়েন করি, আমি একটু আমার স্টোরিটা বলি, তারপরে ক্লাস নেওয়া শুরু করবো। আমি কেন ক্যাডেট কলেজে পড়তে চাইছি অ্যান্ড কেন আহ, কি কি করছি সেটা তোমাকে একটু শেয়ার করি, দেন আমরা পড়াশোনাতে যাবো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট অফ অল, আমি হচ্ছে ক্যাডেট কলেজে কেন পড়তে চাইছি সেটা হলো যে আমিও তোমাদের মতন ইংলিশ ভার্সনে পড়তাম। ঠিক আছে। আহ, বেশিরভাগ দেখবা যে তোমাদের টিচাররা আছে বাংলা ভার্সনের, বাট আমি ছোট থেকে ইংলিশ ভার্সনে, ফ্রম নার্সারি আপ টু এখনো আমি ইংলিশ ভার্সনেই পড়তেছি, মানে লাইক ছোট থেকে ইংলিশ ভার্সনে চলে আসতেছি। সো ইংলিশ ভার্সন থেকে অনেকে মনে করে যে ক্যারেক্ট কলেজে চান্স পাওয়া আসলে টাফ না, এটা কোনো বিষয় না। ক্যারেক্ট কলেজে আসলে ইংলিশ ভার্সন থেকে অনেকেই চান্স পায়। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। দেন হচ্ছে আমিও একটা হচ্ছে মিলিটারাইজড স্কুল থেকেই পড়াশোনা করছি, যেটা আসলে আমার বাসা হচ্ছে রংপুরে। সো মিলেনিয়াম স্টার্স, রংপুর ক্যান্টনমেন্ট। হ্যাঁ, ক্যান্টনমেন্টের আন্ডারে ওই স্কুলটা। সো ওখানে আমি এবং আমার আপু দুজনে পড়তাম। আমার আপু একজন এক্স ক্যাডেট, ও হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট ক্লাস থেকে পড়াশোনা করছে। সো ও যখন বুয়েটে পড়তেছে, তো ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যখন গেল, তো ও বলতো যে এরকম ওর প্রতিদিন গেমস টাইম থাকে, খেলাধুলা থাকে। ও আবার একটু খেলাধুলা পছন্দ করতো না, আর আমি আবার উল্টা, আমি আবার খেলাধুলা অনেক বেশি পছন্দ করতাম। সো স্কুলে থাকা অবস্থায় ওরকম হয়তো খেলাধুলার সুযোগটা ছিল না। সো আমি চিন্তা করলাম যে আমার ক্যাডেট কলেজে গেলে আমি খেলাধুলা করতে পারবো পড়াশোনার পাশাপাশি। মানে বেসিক্যালি পড়াশোনাটা আমার টার্গেট ছিল না, আমার খেলাধুলাটাই টার্গেট ছিল। আমি তো জানি পড়াশোনা সবখানেই হয়, বাট খেলাধুলা আসলে ক্যাডেট কলেজে যেরকম হয় সেটা সবখানে পসিবল না। কজ হচ্ছে তোমাকে প্রতিদিনই খেলতে হবে। ঠিক আছে। পার ডে, পার উইক তোমার প্রতিদিনই খেলতে হবে। এক্সাম থাকুক আর না থাকুক, তোমার খেলাধুলা থাকবে। বিকালবেলা 1 ঘন্টা টাইম তোমার থাকবে খেলাধুলা করার জন্য। সো বেসিক্যালি এটাই আমার হচ্ছে মেইন কারণ ছিল ক্যাট কলেজের জন্য পড়াশোনা করার, আর হচ্ছে ক্যাট কলেজে চান্স পাওয়া। সো ইভেন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ভাইভাতে যে তুমি কেন ক্যাট কলেজে যেতে চাও, আমি এটাই বলছিলাম।
যে আমার খেলাধুলা করার ইচ্ছা আছে। আচ্ছা, আর আর শিয়ার জন্য, ও, আরাফের তো আমি শুনলাম না। আরাফ, তোমার চশমার পাওয়ার কত? এটা 0.25, আচ্ছা, মাইনাস 0.25। 0.2। তোমার মাথা ব্যথার জন্য তুমি চশমা পড়ো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা। তো আমি চশমা বিশেষজ্ঞই বলতে পারো, কজ আমিও ক্যারেট কলেজে থাকা অবস্থায় দেখতেই পারলাম একটু আগে, আমার ছবি তো দেখছো, চশমা পরেই আছি। সো আমি 6 বছর ক্যারেট কলেজের চশমায় পড়েছিলাম। বলতে পারো ক্লাস 4 থেকে 12 পর্যন্ত, মানে ক্লাস 4 হচ্ছে আমার 2013, হ্যাঁ 2013 থেকে 2022, 10 বছর আমি চশমা পড়তাম। 2022-তে আমি হচ্ছে চোখের অপারেশন করি। হ্যাঁ, চোখের অপারেশন করে আফটার দ্যাট আমি এখন আর চশমা লাগে না। আমার চোখের পাওয়ার হচ্ছে 0.00। ঠিক আছে। চোখের অপারেশনটা বেসিক্যালি করছিলাম হলো, আমার ডিফেন্সে হয়েছিল, তো সো ডিফেন্সে তোমার এরকম আমার পাওয়ার ছিল -3.75, ওখানে -3 পর্যন্ত নেয়। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে অপারেশন করি। ঠিক আছে। আচ্ছা। সো দেখো, আমরা হচ্ছে আহ, তখন তো গল্প করলাম, এখন আমরা একটু পড়াশোনায় আসি। তো ফার্স্ট অফ অল আমি একটু বলি, আমরা যেহেতু অনলাইনে আছি, সো অনেকের প্রশ্ন থাকে যে আচ্ছা অনলাইনে কি অফলাইনের মতন সুযোগ সুবিধা আছে কি নাই। এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্ন থাকতে পারে। সো অনলাইনে, সরি, অফলাইনে হচ্ছে আমাদের সামনে টিচাররা থাকে, আর টিচারের সামনে আমরা থাকি। সো এই কারণে এখন মনে করো যে তোমার সামনে আমি ক্যামেরা অন করে আছি, তুমি আমার সামনে ক্যামেরা অন করে থাকবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আমার সামনে আছো, আমি তোমার সামনে আছি। সো ঠিক আছে, সো অনলাইন এবং অফলাইন দুটাই হলো। আচ্ছা, দেন অফলাইনে আমার কি কি লাগে? বই লাগে, টিচাররা তো বই দেখেই পড়ায়। সো বই দরকার। এই দেখো আমার এখানে ম্যাথমেটিক্স যেটা দেখতেছো, এটা আমার একটা বই। একটা হোয়াইট বোর্ড থাকে। অনেক স্কুলে বেসিক্যালি ইংলিশ ভার্সনে আসলে হোয়াইট বোর্ডই থাকে। এখন বাংলা ভার্সনগুলো তো হইছে, সো ব্ল্যাকবোর্ডের কথা আসতেছে না। সো হোয়াইট বোর্ড থাকে, আর তোমাদের কাছে খাতা থাকে। সো বেসিক্যালি তোমরা ধরে নিতে পারো আমি এটা হোয়াইট বোর্ড, আর তোমাদের সাথে একটা খাতা থাকবে। সো এখানে আমি দেখো যা লিখতেছি, লেখাটা আসতেছে, তোমরা খাতার মধ্যে নোট করে ফেলবা। আচ্ছা, এখন আমি এখানে যেটা লিখবো, এই নোটটা তোমরা প্রতিদিন গ্রুপের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি হচ্ছে পিডিএফ করে পাঠিয়ে দিব। তোমাদের যদি কখনো মনে হয় যে স্যার এখানে কি পড়িয়েছিল, সেই জিনিসটা কি এখন আমার দরকার আছে দেখার জন্য, তখন তোমরা ওই নোট থেকে দেখতে পারবা। ইভেন আমি এই যে রেকর্ডেড ক্লাস যেটা আছে, এই রেকর্ডেড ক্লাসটাও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, ইউটিউব থেকেই দেখে নিতে পারবা। সো এটা একটা গেল। দেন হচ্ছে তোমার আরেকটা কনসার্ন থাকে যে ক্লাসের মধ্যে আস্ক প্রশ্ন করতে গেলে তো আমরা হ্যান্ড রেজ করে থাকি। এখানে নাকি আমি কথা বলার সময় স্যার আমাকে কিভাবে দেখবে যে আমি প্রশ্ন করব? দেখতে পারবা জুমে একটা রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, তোমাদের সামনে দেখতে পারবা রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে। সেই অপশনে তোমরা ক্লিক করে রাখবা, আমি তোমাদেরকে আলাদা আলাদা করে সুযোগ দিব প্রশ্ন করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। আর একটা হলো যে মনে করো তোমাকে কোনো একটা প্রশ্ন করলাম, বললাম যে আমাকে দেখো। এখন তুমি তো আর নিশ্চয়ই ক্যামেরার সামনে এভাবে ধরে আমাকে দেখাবে না, তাই না? তো তোমাদেরকে আমার তোমাদের জন্য চ্যাট বক্সটা ওপেন রাখছি। চ্যাট বক্সে তোমরা আমাকে দিবা, দেখতে পারবা যে ওখানে মেসেজ একটা অপশন আছে, বা চ্যাট বক্স আছে, চ্যাট লেখা আছে, অথবা দেখতে পারবা যে পার্টিসিপেন্টসের উপরে আমার নামটা ক্লিক করলে দেখতে পারবা যে আমাকে মেসেজ করতে পারতেছো। সো তোমাদেরকে যখন একটা ম্যাথ করতে দিব, তোমরা আনসারটা ওখানে আমাকে দিয়ে দিবা। সো মোটামুটি অনলাইন ক্লাস কিভাবে করতে হবে, আমার ক্লাসে কিভাবে করতে হবে, অ্যাকচুয়ালি আমি এটা শিখাইলাম, আমার ক্লাসে কিভাবে করতে হবে। এতদিন তো করছোই, তোমরা ইংলিশ বাংলা ক্লাসগুলো করছো না এই 1 মাসে, জানুয়ারি মাসে করছিলা কি? ইয়েস স্যার। আচ্ছা, ওখানে তো তোমরা অলরেডি শিখে ফেলছো, বাট আমি আসলে বেশি বেশি করে ম্যাথ করতে দেই, যেহেতু ম্যাথ ক্লাস। ম্যাথ করতেও দিব, তোমাদেরকে ধরবো, এবং তোমাদের অনেক কোশ্চেন্সও থাকবে স্বাভাবিকভাবেই। সো হ্যান্ড রেজ করা, আমাকে চ্যাট বক্সে দেয়া, কিভাবে কি কি করতে হবে সব কিছু তো শিখে ফেললা। তাহলে এখন আমরা আসি আমাদের বইয়ে। সো দেখতেই পাচ্তেছি আমাদের এখানে ম্যাথমেটিক্স দেওয়া আছে। সো ম্যাথমেটিক্স ক্লাস 7, সরি ক্লাস 6। সো এখানে আমার এখানে দেখতে পাচ্তেছি যে কিছু একটা আছে, যেটা হচ্ছে অ্যালজেব্রা পার্টের। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এ আমরা পাবো। এটা একটা নাম্বার লাইন, যেটা আমরা চ্যাপ্টার 3-তে পাবো। এটা হচ্ছে জিওমেট্রি, যেটা চ্যাপ্টার 6 এবং 7-এ পাবো। এটাও হচ্ছে অ্যালজেব্রা পার্টে, সো চ্যাপ্টার 4-5-এ পাবো আমরা। সো মোটামুটি এটা হচ্ছে কাভারিং নিয়ে আমরা একটু আলোচনা করলাম। সো যে একটা বই পড়তেছি, কাভারিংয়ে কি দেওয়া আছে সেটাও আমাদের জানা উচিত। সো কন্টেন্টসের আমরা চ্যাপ্টার 1টা পড়বো, যেটা আসলে আমাদেরকে বলতেছে ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশনস। আমরা ডিরেক্ট এখানে চলে আসতেছি। তো চ্যাপ্টার 1, এখানে আছে ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশনস। আচ্ছা, অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে চ্যাপ্টার 1-এ কেন ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশনসটা দিছে, মানে
একটা বইয়ের চ্যাপ্টার ওয়ান তো যে কোনো কিছুই হতে পারে, বাট কেনই ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশনসটা দিয়ে শুরু করলো, এটা ফার্স্ট অফ অল কোশ্চেন থাকতে পারে। এখন কথা হচ্ছে সায়েন্স এবং তোমার আদার যে বুকস আছে, বিজেএস টিজেএস থেকে শুরু করে বাকি যেগুলো বুকস আছে, ওগুলাতে আসলে তোমার সিরিয়ালটা মেনটেন করার কোনো দরকার নেই। বাট আমাদের এইখানে ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশনসটা এটা দেওয়ার মেন কারণ হচ্ছে এই যে এখান থেকে বেসিকটা শুরু হবে, দেখতে পারবা এই বেসিকটাই শেষ পর্যন্ত চ্যাপ্টার 8 পর্যন্ত, আমাদের তো বই 8টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8 পর্যন্ত কাজে লাগবে। কেন কাজে লাগবে সেটা তোমার আমার সাথে ক্লাস করতে থাকলে বুঝতে পারবা। সো ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশন, সো ন্যাচারাল নাম্বারস হচ্ছে 1.1 থেকে, এখানে এই চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে মোটামুটি 36 পেজের মনে হয়। সো এইখানে তোমার 1.1 থেকে 1.3 হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বারস নিয়ে আলোচনা করবো। 1.4 থেকে 1.6 থেকে আমরা 6 পর্যন্ত হচ্ছে আমরা ফ্র্যাকশনস নিয়ে আলোচনা করব। সো এখন আপাতত ন্যাচারাল নাম্বারস নিয়ে আলোচনা করা হবে। সো ন্যাচারাল নাম্বারস বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু দেখি। আমি আরেকটা জিনিস বলি, ক্যাট কোচিং যেহেতু করতেছো, ক্যাট কোচিং এর ম্যাথ পার্টটা কিভাবে পড়তে হবে এটা একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিই। থিং ইজ, তোমরা যখন বাংলা পড়ছো অথবা ধরো যে ইংলিশ যেগুলো পড়তেছো, এগুলো দেখা যাবে যে বেশিরভাগগুলো তোমাদের ক্লাস 9-10 এর বই ফলো করা লাগবে। ঠিক আছে, তোমাদের বাংলা ক্লাসে বলছে না যে ক্লাস 9-10 এর ব্যাকরণ বই পড়তে, এতদিনে তো বলে দেওয়ার কথা। ঠিক আছে, সো ওখানে দেখতে পাচ্ছ 9-10 এর বাংলা বই পড়তে লাগতেছে। সো ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে? ম্যাথের ক্ষেত্রে বেসিক্যালি 6, 7, 8 এই তিনটা ক্লাসের বই পড়তে হবে। এখন আমাদের হাতে তো সময় হচ্ছে বলতে গেলে আর 11 মাস আছে। ধরো যে এই মাসটাও শেষ, ধরো যে 10 মাস আছে। পরীক্ষা হচ্ছে তোমার জানুয়ারিতে হয় অথবা ডিসেম্বর, এবার ডিসেম্বরে হয়েছে শেষের দিকে, নর্মালি জানুয়ারিতেই হয়। সো এখন আমরা কীভাবে পড়বো? থিং ইজ, আমরা ক্লাস 6 এর বইটার থেকে বেশি আসে, তো ক্লাস 6 এর বইটা খুব ভালোভাবে পড়বো। ক্লাস 7 এর বইয়ের যেগুলো পার্টে আমাদের দরকার আছে সেগুলো শিখবো, ক্লাস 8 এর পার্ট যেগুলো দরকার আছে সেগুলো শিখবো। পুরো বই শেষ করতে হবে না। আর আমি যদি আমার ক্যাট কলেজ ক্যাট কোচিংয়ের সময় কাহিনীটা বলি, যে আমি মোটামুটি মে জুন মাসেই আমার ক্লাস 6 এর বইটা শেষ হয়ে গেছিলো। সো মে জুন মানে একটা বছরের 6 মাসের মধ্যে আমার পুরো একটা ক্লাসের বই শেষ হয়ে গেছে। এটা স্বাভাবিকভাবেই প্রতিটা ক্লাসে দেখা যায় যে পুরো বই শেষ করতে পুরো বছরটাই নেয়। বাট এই বছরটা কিন্তু আমরা পুরো বছরটা নিতে পারবো না, কারণ আমাদেরকে ক্যারেক্ট করে চান্স পেতে হবে, আমাদেরকে শুধুমাত্র এটা না, আমাদেরকে অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই শিখতে হবে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে গাইডলাইন দিতেছি। ঠিক আছে, ভয় পাইও না যে এত পড়া সবাই পারবে, যারা যারা গ্যারেড হয়েছে তারা তো পড়ছি, বা আমি তো পড়ছি। আমি তোমাদেরকে জাস্ট গাইডলাইন দিতেছি। সো মোটামুটি তোমার ভালোই সময় লাগবে হচ্ছে তোমার ক্লাস 6 এর বইটা শেষ করতে, কারণ এটাই আমাদের বেসিক, আর এখান থেকে বেশি প্রশ্ন আসবে। এখান থেকে যেগুলো আমাদের মিলতেছে হচ্ছে যেমন ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশন তুমি পড়তেছো, এটা দেখবে 7ও আছে, 8ও আছে। ইভেন আমি এখন থার্ড ইয়ারে পড়তেছি, বললাম তো ভার্সিটিতে পড়তেছি, ওখানে আমার ফ্র্যাকশন কাজে দেয়। ঠিক আছে, সো বেসিক্যালি এই ফ্র্যাকশনটা আজীবনই কাজে লাগবে, নাম্বারও কাজে আজীবনই কাজে লাগবে। বাট তোমার ক্যারেক্ট ক্লোজের জন্য 6, 7, 8 এর বইটা দরকার আছে। তো 6 এর বইটা শেষ করতে মোটামুটি তোমার 6 থেকে 7 মাসই লাগবে। ধরো দেন হচ্ছে 7, 8 এর বইগুলো যেগুলো লাগে সেগুলো আমরা শেষ করে ফেলবো। আর এক্সামস তো হবেই, এক্সামের মধ্যে ভালো মতো শিখতে পারবা যে আমার কোথায় ভুল হচ্ছে। আচ্ছা, এখন আমরা পড়াতে আসি, অনেক তো আলাপ করলাম, গাইডলাইন শেষ, এখন আমরা মেইন পড়াতে আসি। সো ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশনস তো আমরা বলছি পরে আলোচনা করবো। সো ন্যাচারাল নাম্বারস বলতে আসলে আমরা কি বুঝি? এখন আমাকে যদি কেউ বলে যে ইন্টিজার, আচ্ছা ইন্টিজার আছে, ন্যাচারাল নাম্বারস আছে, আবার ডিজিট আছে। আমাকে আরাফ তুমি বলতে পারবা যে এই তিনটার মধ্যে পার্থক্য কি? ইন্টিজার, ন্যাচারাল নাম্বার আর হলো ডিজিট। আমি আগে প্রশ্ন করে নিচ্ছি, দেন আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। এই তিনটার, ইন্টিজার। হ্যাঁ তিনটার নামই তো শুনছো, ইন্টিজার শুনছো, ইয়েস ন্যাচারাল স্যার। নাম্বার শুনছো, ডিজিট শুনছো। সবসময় আমরা বলে থাকি যে এই নাম্বারটা, এই ইন্টিজারটা, এই ডিজিটটা, কিন্তু আসলে সব ক্ষেত্রেই আমরা সবগুলা ইউজ করতে পারবো না। আমাদের কোনটা এক্সাক্ট কি সেটা আমাদেরকে শিখতে হবে, পারবা আরাফ? নো স্যার। আচ্ছা, আর ইন্ট হচ্ছে স্যার, ইন্টিজার হয়তো যে ফ্র্যাকশনের মধ্যে যখন না, আহ ফ্র্যাকশন আসবেই না এখানে, ফ্র্যাকশন আমরা বলছি আমরা ফ্র্যাকশন এখন পড়বো না, ফ্র্যাকশন আসবেই না। সো বাদ দাও। আচ্ছা আমি সমস্যা নাই, আরশিয়াকে জিজ্ঞাসা করি, আরশিয়া তুমি পারবা? স্যার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। বাংলা না, বাংলা তো আমি বলতে পারি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এই বাংলা বললে হবে না, তুমি বলো এক্সাক্ট কি হইতে পারে, মানে পার্থক্যটা বলো, তাহলে এক্সাক্ট কি সেটা এমনি বোঝা যাচ্ছে, এদের মধ্যে পার্থক্য কি হইতে পারে। পারবো না। আচ্ছা পারবা না, সমস্যা নাই। এটা দেখো ফার্স্ট ক্লাস, তোমাকে আমরা প্রশ্নটা করে নিলাম, এখন আমি তোমাদের উত্তরটা দিয়ে দিব। ঠিক আছে, দেখো, নাম্বারস, ইন্টিজার্স অ্যান্ড ডিজিটস এর মধ্যে পার্থক্যটা আরো খুব ভালো মতো যখন আমরা চ্যাপ্টার 3-তে পড়বো ওখানে আরো ভালো মতো বোঝা যাবে। স্টিল আমরা এখানে যেহেতু ন্যাচারাল নাম্বারস নিয়ে আলোচনা করতেছি, সেটা একটু দেখো। বইটা একটু পরে দেখতেছি, বইয়ে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেখো আমি যদি লিখি 12, 12 একটা নাম্বার, তাই না? 12 তো একটা নাম্বার আমি বলতেছি।
এটা একটা নাম্বার আমি বলতেছি, এটা একটা ইন্টিজার আমি বলতেছি, বাট এটা একটা ডিজিট না। এখন কথা হচ্ছে যে এটা ওয়ান কেন। একটা ডিজিট আর টু একটা ডিজিট। হ্যাঁ, ওয়ান একটা ডিজিট আর টু একটা ডিজিট। এখন ডিজিট কি? ডিজিটটা হচ্ছে একটা, তুমি সাইন বলতে পারো বা একটা প্রতীক। যেমন তোমাকে যদি ছোটবেলায় যখন এবিসিডি পড়ানো হয়েছিল, তোমার আম্মু আব্বু যখন এবিসিডি তোমাদেরকে পড়াইছে, তখন এভাবে লিখাইছে না, যে লিখে এভাবে বলছে যে বলো এটা এ, এভাবে বলা হয়েছিল না, যে বলো এটা এ, বলো এটা বি, এরকম বলা হয়েছিল না? এরকমই ইয়েস তো বলা স্যার। হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো কি হবে যে এটাই এ এটাই বি, কজ এটা হলো এ এর সাইন, এটা হলো বি এর সাইন। আমরা সবসময় প্লাস মাইনাস এগুলো ভাবি যে সাইন, ঠিক আছে ওগুলোও সাইন, বাট এ এ একটা সাইন, এটা বি একটা সাইন। মানে এ লিখতে গেলে আমাদেরকে এভাবে লিখতে হবে, বি লিখতে গেলে আমাদেরকে এভাবে লিখতে হবে। সেম ডিজিট যেটা, সেটা হচ্ছে কাইন্ড অফ সাইন, ঠিক আছে? ওয়ান লিখতে গেলে আমাদেরকে এভাবে ওয়ান লিখতে হবে, টু লিখতে গেলে আমাদেরকে এভাবে টু লিখতে হবে। সো 12 হচ্ছে একটা নাম্বার, বাট এখানে যদি কেউ বলা হয় যে কয়টা ডিজিট আছে, তখন আমাকে বলতে হবে দুটা ডিজিট আছে। কি কি? একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু। এই চ্যাপ্টারে আমরা ন্যাচারাল নাম্বার এবং ডিজিট নিয়ে আলোচনা করব, ইন্টিজার নিয়ে আমরা চ্যাপ্টার 3-তে আলোচনা করব, ঠিক আছে? সো আপাতত আমি তাও জানা রাখতেছি, এটা নাম্বার, ইন্টিজার, ডিজিট হবে না, ঠিক আছে? নাম্বার হবে, ইন্টিজার হবে, ডিজিট হবে না, ঠিক আছে? আচ্ছা, সো আসি আমরা একটু বইয়ের মধ্যে কি বলে দেওয়া আছে। বইয়ের মধ্যে এখানে অনেক কিছু জগাখিচুড়ি আছে, আমরা একটু এখানে আসি যেখানে বলছে পিপল ফাউন্ড সিম্পলার অ্যান্ড মোর এফিসিয়েন্ট ওয়েজ অফ কাউন্টিং থ্রু ভেরিয়াস সিম্বলস। আমি তোমাদেরকে সায়েন্স বলছি না, সায়েন্স সিম্বলস সেম জিনিসই, ঠিক আছে? তো ভেরিয়াস সিম্বলস অ্যান্ড মেথডস, সিন্স দিস নাম্বারস আর ক্রিয়েটেড ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন, দে আর কল্ড ন্যাচারাল নাম্বারস, যেগুলো হচ্ছে ইজি মানে হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এটসেট্রা। সো আমাকে যদি কেউ বলে যে নাম্বারের লিমিটেশন কত বা নাম্বার কতগুলো, আমি বলবো যে ইনফিনিটি। ন্যাচারাল নাম্বারসের কোনো ঠিক নাই, সেম ইন্টিজার্সেরও কোনো ঠিক নাই। কিন্তু আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ডিজিট কয়টা, সেটা আমার কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো। যে এখানে বলে দেওয়া আছে যে ইন অ্যারিথমেটিক অল নাম্বারস ক্যান বি এক্সপ্রেসড বাই 10 সিম্বল, 10টা সিম্বলের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। সেই সিম্বলগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড জিরো, অ্যান্ড এগুলোকে আমরা ডিজিট বলে থাকি। সো তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে হাউ মেনি ডিজিটস আর দেয়ার, তোমার আনসারটা কি হবে? স্যার 10। 10 হবে, হ্যাঁ। হাউ মেনি ডিজিটস আর দেয়ার, আর দেয়ার লিখলাম না, ধরো যে হাউ মেনি ডিজিটস, সেটা হচ্ছে 10, ঠিক আছে? এরপরে আসি, এখানে বলে দেওয়া হচ্ছে যে এগেন দিস আর নাম্বারস অ্যাজ ওয়েল, এগুলোকে আমরা নাম্বারও বলি। সো আমি যদি তোমাদেরকে এখন বলি, আমি একটু গ্যাপ দিচ্ছি কারণ এখানে একটা কোশ্চেন লিখবো, আমি একটু আপাতত গ্যাপ রাখতেছি। আমি যদি তোমাদেরকে বলি টু, টু হচ্ছে একটা নাম্বার, টু হচ্ছে একটা ইন্টিজার, টু হচ্ছে একটা ডিজিটও। যখনই আমার নাম্বারগুলো, মানে বেসিক্যালি আমি যখনই 9 থেকে ক্রস করে যাচ্ছি, 10-এ যাচ্ছি, তখনই ওটা আর ডিজিট থাকতেছে না, তখন ওটা নাম্বার হচ্ছে। কেন? কারণ আমি যখন ওয়ান আর জিরো লিখতেছি, এই ওয়ান একটা ডিজিট, জিরো একটা ডিজিট, বা 10 কোনো ডিজিট না, এটা একটা নাম্বার। বুঝা গেছে? সো নাম্বার এবং ডিজিটের মধ্যে পার্থক্যটা দুজনে বুঝতে পারছো? দুজনে বুঝতে পারছো যে নাম্বার এবং ডিজিটের মধ্যে পার্থক্য, আরাফ এবং আরশিয়া? আচ্ছা, আরাফ বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। সো দেখো, দ্য নাম্বারস এক্সেপ্ট জিরো, এক্সেপ্ট জিরো, এক্সেপ্ট মানে কি? জিরো বাদে, আর ন্যাচারাল নাম্বারস। মানে তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি ডিজিটস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ন্যাচারাল নাম্বার, তুমি বলবা যে 9। কোন কোন? 1 2 3 4 5 6 7 8 9, এগুলো ডিজিটকে আমরা আমরা ন্যাচারাল নাম্বারসে এক্সপ্রেস করতে পারি। অ্যামাং দেম ফার্স্ট 9 ডিজিটস আর সিগনিফিক্যান্ট ডিজিটস। সো প্রথম 9টা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটস অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জিরো। সো তোমাকে যদি এখন একটা কোশ্চেন, আমি এখানে ফাঁকা রাখছিলাম, বলছিলাম লিখবো এখানে যে হাউ মেনি সিগনিফিক্যান্ট ডিজিটস। এখন কথা হচ্ছে সিগনিফিক্যান্ট কেন? তোমাদেরকে যখন সায়েন্স পড়ানো হয় বা বিজিএস পড়ানো হয়, সোলার সোলার সিস্টেম পড়ে আসছো না? বা ধরো যে সোলার প্যানেল পড়ে আসছো না? পড়ছো কি সোলার প্যানেল ইয়েস স্যার। বা সোলার এনার্জি? তখন তোমাদেরকে এরকম বলে দেওয়া হয় না যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সোলার এনার্জি, বা ধরো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এয়ার, এগুলো তো পড়ে আসছো।
ইয়েস স্যার। সিগনিফিকেন্স মানেটা কি? সিগনিফিকেন্স মানে হচ্ছে এটার সার্থকতা, বা আমি বলতে পারি যে এটা আমার লাইফে কি পরিমাণ দরকার, এই টাইপের দরকারি এক কথা, ঠিক আছে, বা কন্ট্রিবিউশন, এভাবে বলতে পারি আমি। তো আমরা বলতেছি যে এখানে 10টা ডিজিট আছে, 10টা ডিজিটের মধ্যে প্রথম 9টা, বেসিক্যালি 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ডিজিট। আর একটা জিরো হচ্ছে আমার সিগনিফিক্যান্ট না, নন সিগনিফিক্যান্টও না, বেসিক্যালি ওটা জিরো আলাদা করে বলা, নন সিগনিফিক্যান্ট বলা হয় না, জিরো ধরো। ঠিক আছে, কেন? তোমরা পড়ে আসছো না প্লেস ভ্যালু? প্লেস ভ্যালু মনে আছে? ইয়েস স্যার। মনে করো যে আমি বলতেছি 6 4 7, এটার প্লেস ভ্যালু কি হবে? আমি জানি এটা হচ্ছে ওয়ান্স প্লেসে আছে, এটা টেন্স প্লেসে আছে, টেন্স। আর এটা হান্ড্রেডস প্লেসে আছে। তো আমরা কি করি, 7 দিয়ে 1 মাল্টিপ্লাই করি, যেটা আসলে 7 হয়। 4 দিয়ে 10 মাল্টিপ্লাই করি, যেটা আসলে 40 হয়। 6 দিয়ে 100 মাল্টিপ্লাই করি, যেটা আসলে 600 হয়। সো 600-এর সাথে 40 অ্যাড করলে 640 হয়, 640-এর সাথে 7 যোগ করলে 647 হয়। সো এইটা হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে 102, ধরো 102, 2 দিয়ে আমি 1 মাল্টিপ্লাই করতেছি, আমার 2 হচ্ছে। 0 দিয়ে যদি আমি 10 মাল্টিপ্লাই করি, আমার জিরোই হচ্ছে। আর 1 দিয়ে আমি 100 মাল্টিপ্লাই করলে আমার 100 হচ্ছে। সো বেসিক্যালি এই 0 দিয়ে যদি আমি 10 মাল্টিপ্লাই করি, সেটা তো আসলে জিরোই থাকে। তার মানে কি এটার কোনো সিগনিফিকেন্স আছে? এটার কোনো ভ্যালু আছে? বেসিক্যালি কোনো ভ্যালু নাই জিরোর, যেহেতু সেই কারণে এটা সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে পড়তেছে না। বাট তোমার জিরোটা আমরা ব্যবহার করে থাকি ওই জায়গাটা, মনে করো যে বলতে পারো যে গ্যাপ ফিলিং টাইপের বলতে পারি আমি, বা আমরা যখন নাম্বার আরো আগাবো সামনে, ওই ক্ষেত্রে আমরা জিরো ব্যবহার করে থাকি। সো বুঝতে পারতেছো যে হচ্ছে কেন আমরা সিগনিফিক্যান্ট ডিজিটস বলতেছি প্রথম 9টা, আর কেন আমার আলাদা থাকছে জিরো। আই হোপ সবাই বুঝতে পারছো। সো দ্য ইন্ট্রিনসিক অফ প্রপার ভ্যালুস অফ দ্য নাম্বারস আর 1 2 3 4 5 6 7 8 9 and 0 রেসপেক্টিভলি, মানে এটাকে আমরা এদের ভ্যালু যদি বলতে চাই, এরকম পাচ্ছি। All the numbers greater than 9 are written by placing two or more than two digits সাইড বাই সাইড। মানে 9-এর থেকে বড়, এই যে একটু আগে আমি যে 10 লিখলাম, 9-এর থেকে বড় শুরু করে আমরা যেগুলো লিখবো, সেগুলোতে আমাদের অবশ্যই দুইটা ডিজিট লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ 2-এর থেকে বেশি। যদি আমি 10 লিখি, তখন 2টা ডিজিট হচ্ছে। যদি আমি 100 লিখতাম, তখন 3টা ডিজিট হচ্ছে। 1000 লিখলে, বা ধরো 1003 বা 1004 লিখলাম, তখন দেখা যাবে যে হচ্ছে 4টা ডিজিট লাগতেছে। সো 9-এর থেকে যখনই আমরা উপরে যাব, তখনই 2টা অথবা 2-এর বেশি ডিজিট আমার লাগবে, একটু আগে যেটা আমি বললাম। ঠিক আছে? সো ডিজিট হচ্ছে তোমার শুরুই হবে, মানে সরি, ডিজিট তোমার শেষই হবে হচ্ছে 9 পর্যন্ত। এরপর থেকে তোমার সবগুলো নাম্বার লিখতে গেলে আমার ডাবল ডিজিট লাগবে, দেন হচ্ছে ট্রিপল ডিজিটও লাগতে পারে। বুঝা গেছে? এখন বলছে এনি নাম্বার রিটেন ইন ডিজিটস ইজ নোন অ্যাজ নিউমেরেশন। সো এটা দাগা রাখতে পারো যদি তোমাদের পরীক্ষায় আসে যে হোয়াট ইজ নিউমেরেশন অথবা ইনুমেরেশন, যেটাই বলো। এই যে উপরে দেখতে পাচ্ছ ইনুমেরেশন লেখা আছে। সো নিউমেরেশন কি অথবা ইনুমেরেশন কি, আমরা লিখবো যে এনি নাম্বার রিটেন ইন ডিজিটস ইজ নোন অ্যাজ দ্য নিউমেরেশন। অল দিস 10 সিম্বলস আর ইউজড ইন ইনুমেরেশন। এই যে দেখো, অল দিস 10 সিম্বলস বা 10 ডিজিটস আমরা ইনুমেরেশনে ব্যবহার করে থাকি। দ্য নাম্বারস আর 10 বেস এন্ড দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড দ্য ডেসিমাল সিস্টেম অর দ্য সিস্টেম অফ মাল্টিপলস অফ 10। ঠিক আছে, 10 বেস্ট যেহেতু, সো এই কারণে আমরা এটাকে বলে থাকি ডেসিমাল সিস্টেম। আচ্ছা, সো এখানে আমাদের অনেক কিছু বলে দেওয়া আছে, এটা আসলে দরকার নেই। এখানে প্লেস ভ্যালুর কথা বলে দেওয়া আছে, আমি অলরেডি প্লেস ভ্যালু নিয়ে আলোচনা করছি এখানে। সো আমি এইটাকে আপাতত স্কিপ করে নিচ্ছি, এখানে আর কিছু নাই। স্যার, লোকাল সিস্টেম। জি, বলো, হ্যান্ড রেজ করতে বলছে। সরি স্যার, বলো। ইনিউমারেশন আর নিউমারেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পার্থক্য পারিনি। পার্থক্য নাই। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ নিউমেরেশন, দুটো সেম জিনিসই। বুঝা আচ্ছা। গেছে? যেমন তুমি স্পেশাল বানান কিন্তু ইএস দিয়ে শুরু হয়, এসপি দিয়েও শুরু হয়, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা এরকম। আচ্ছা, লোকাল সিস্টেম অফ ইনুমারেশন ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ লার্ন। আচ্ছা, লাইন না পড়ি তাহলে তো আমার আসলে সায়েন্স বিজেসি পড়া হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে কি আছে সেটাই বলি। এখানে হচ্ছে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস আছে, লাক্স আছে, ক্রোর আছে। আচ্ছা, এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে এই জিনিসগুলো কি? ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস অজু দেওয়া দিতে পারতেছে, বা লাখ দেওয়া আছে, নিযুত দেওয়া আছে, ক্রোর দেওয়া আছে। সো এই জিনিসটা আমরা কিভাবে পড়বো? আমি একটা নাম্বার লিখতেছি, খেয়াল করে দেখো। আগে আমরা কমার ইউজটা শিখি, তারপরে আমরা কিভাবে পড়তে হবে, কি করতে হবে সেটা বলতেছি। 1 2 3 4 5 6 7 8। ধরো আমি এই 8টা ডিজিট দিছি, এখানে তো 8টা ডিজিট আছে, বাট একটা নাম্বার তো এখানে আছে। এখন তোমাকে যদি বলা হয় যে এই নাম্বারটা রিড আউট করো, নাম্বারটা রিড আউট করো, তোমরা নাম্বারটা রিড আউট করতে পারবা? আরশিয়া, তুমি পারবা রিড আউট করতে? এখনকার সত্যি কথা বলো। ইয়েস স্যার। হ্যাঁ, রিড আউট করো তো দেখি এই নাম্বারটা কি।
বা ধরো তোমাকে যখন আমি 20 টাকা দেয় তখন তো 20 টাকা বলতেছো, বাট যখন তোমাকে আমি 1,000 টাকার 20টা নোট দিলাম তখন তুমি বলতেছো 20,000। সেম আমাকে নিশ্চয়ই এখানে একটা এই একটা ডিজিট, মানে 8টা ডিজিট মিলে একটা নাম্বার তৈরি হয়েছে, এই নাম্বারটাকে কি বলতে পারি আমি, সেটা আমাকে বলো, কি হয় বলতে পারো, বলতে পারবা? 1 crore হুম। 23 lakh হুম। 45,678। আচ্ছা, সো এখন তোমাকে দেখো অনেকক্ষণ সময় লাগতেছে জিনিসটাকে আমার বলতে, কিন্তু আমি যদি এখানে কমা ইউজ করতাম, ঠিক আছে, যদি আমি কমা ইউজ করি, দেখতে আরো খুব ইজিলি আমি রিড আউট করতে পারতেছি। কমার ইউজেসটা আমরা একটু দেখি কি হয় আমরা কমা ইউজ করবো, ঠিক আছে। সো একটু দাঁড়াও, হ্যাঁ, দেখো আমরা কমা ইউজ করবো। দেখো এটা হচ্ছে আমার ওয়ান্স প্লেস, এটা হচ্ছে আমার টেন্স প্লেস, এটা হচ্ছে হান্ড্রেডস প্লেস, এর আগে হচ্ছে আমরা কমা দিব। সো হান্ড্রেডস এর আগে আমাদের একটা কমা বসবে। দেন এটা হচ্ছে থাউজেন্ডস প্লেস, এটা হচ্ছে অযুতের প্লেস, ঠিক আছে, এখানে আমরা একটা কমা দেব। এখানে আমার আবার লাক্স শুরু হয়েছে, এটা হচ্ছে আমার নিযুতের প্লেস, দেন আমি আরেকটা কমা দিতেছি। সো এখন তোমার রিড আউট করতে দেখো যে আবার কাউন্ট করা লাগতেছে না, আমি একবারে বলতে পারি 1,23,45,678। ইজি হয়ে গেল না কমা ইউজ করার পরে? Yes, sir. সো এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে দেখতে পাচ্ছি ওয়ান্স আছে, টেন্স আছে, হান্ড্রেডস আছে, সেটা হলো ফার্স্টটাকে আমরা বলি ওয়ান্স, সেকেন্ডটাকে আমরা বলি টেন্স, থার্ডটাকে বলি আমরা হান্ড্রেডস। সো 100 পর্যন্ত গেল, কিন্তু যখন ফোর্থে আসতেছি একটাতে আসছে আমার থাউজেন্ডস, আর ফিফথ একটা আসছে সেটা হচ্ছে অযুত। এখন আমার যখন আমি বলতেছিলাম তখন আমি 45,000 বলতেছিলাম, আমি তো ফোর অযুত 5,678ও বলতে পারতাম, কিন্তু কেন বলতেছি না? বলতেছি না কারণ এটা নিয়ম নেই, এক কথা এটাই, আমাদেরকে বলতে হবে থাউজেন্ডস। একটা জিনিস খেয়াল করে দেখো উপরে আলাদা করে, মানে থাউজেন্ডস এর মধ্যে দুইটা ভাগ করে দেওয়া আছে, বাট প্রথমে দেখো থাউজেন্ডস হচ্ছে একটা আলাদা করে দেওয়া আছে। এটার কারণটাই হচ্ছে যে আমাদের অযুত এবং থাউজেন্ডসের প্লেসে যেটা থাকে দুটা মিলায় আমরা 45 বলবো, 45,000 বলবো। সেম দেখো লাক্স হচ্ছে টোটাল একটা বক্স করে দেওয়া আছে, বাট এর আন্ডারে আবার দেওয়া আছে নিযুত এবং লাখ আলাদা করে, সো আমরা এটাকে 23 লাক্স বলবো। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, Yes, শুধু sir. তো আরশিয়া, আচ্ছা ঠিক আছে, আবরারও বুঝতে পারছো। সো ওয়ান, এটাকে যদি আমরা মানে নাম্বারে যদি আমরা বলতে চাই, এটা হবে হচ্ছে 1,23,45,678। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে ধরো আমার এখানে তো 8টা ডিজিট আছে, এখন আমার ধরো 8টা ডিজিটের জায়গায় ধরো 12টা ডিজিট আছে, 13টা ডিজিট আছে, বা ধরো 15 ডিজিটস আছে, এরও বেশি আছে, আমি জিনিসগুলো লিখবো কিভাবে? এটা এখন থাকে। কারণ অনেক সময় বলে দেওয়া হয় না যে বাংলাদেশে এত এত মানুষ আছে, 180 কোটি মানুষ আছে, বা ধরো এরকম বলে দেওয়া হয় যে হচ্ছে এই দেশে বাংলাদেশের বাইরে মনে করো যদি অন্য দেশের কথা আমি চিন্তা করি, ইন্ডিয়ার কথা চিন্তা করি, ওখানে আরো অনেক বেশি মানুষ আছে। সো ওগুলা ক্যালকুলেট করবো কিভাবে, কাউন্ট করতে পারি আমরা কিভাবে, আমাদের এরকম নাম্বারের সামনে কমা টমা দিয়ে বুঝতে পারি। এখন কথা হচ্ছে আমরা তো ক্রোর পর্যন্ত বুঝছি, আর ক্রোরের থেকে যদি বেশি হইতো ওই সময় আমরা কিভাবে কমা ইউজ করবো, এটা থাকে প্রশ্ন অনেকের মধ্যে। সো এটা এটা আরো সহজভাবে আমরা শিখবো। দেখো আমি যদি এখন একটা নাম্বার ধরি, আবার ধরো আমি লিখতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ধরো আমি আবার 9 লিখতেছি, 10 লিখলাম, 11, ধরো একটা নাম্বার আমি এভাবে লিখে ফেলছি। এখন আমরা কমা ইউজ করি, দেখি কিভাবে কমা দেওয়া যায়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, আমরা একটা কমা দিব। দেন আমাদের এখানে আছে থাউজেন্ডস, অযুত, এটা কমা দিব। দেন এখানে আছে লাখ, নিযুত, এখানে একটা কমা দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এইখান থেকে তো আমার 6 ক্রোর, আমি তো জানি 6,78,91,011 হয়েছে, তাই তো? এর আগের গুলো আমি এখন কিভাবে কমা ইউজ করবো? এর আগের গুলোকে আমরা যখন রিড আউট করবো, আমি তো বলছি 6 ক্রোর, যদি আমি এই পর্যন্ত শুরু করতাম তাহলে হয়তো 56 ক্রোর, এখান থেকে শুরু করতাম তাহলে হয়তো 456 ক্রোর, এটাই বলতাম। তার মানে কি 456 ক্রোর বলতেছি, তার মানে আমার কমাটা বসবে কোথায়, একটু দাঁড়াও আমি এটাকে একটু রিমুভ করে দিই। কমাটা বসবে হচ্ছে এই জায়গায়। তার মানে আমাদের এখান থেকে আবারও ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস হয়ে যাচ্ছে, তার আগে কমা বসতেছে। আবার এখানে আমার থাউজেন্ডস, অযুত, আবার একটা কমা পড়তেছে। তাহলে আমি এটাকে কিভাবে বলবো? 1,23,456 ক্রোর। বোঝা গেছে? Yes, sir. 1,23,456 ক্রোর, 78,91,011। বুঝা গেছে? Yes, sir. আশিয়া, বুঝতে পারছো? Yes, sir. তার মানে আমাদেরকে যখন আমরা ক্রোর পর্যন্ত চলে যাব, ক্রোরের ফার্স্টটা হবে আবার আমাদের ওয়ান্স, ক্রোরের সেকেন্ড, মানে ক্রোরের সেকেন্ড বলতে আসলে আমি রাইট সাইড থেকে সেকেন্ড বলতেছি কিন্তু, ঠিক আছে,
এই পাশ থেকে সেকেন্ড না, রাইট সাইড থেকে সেকেন্ড। সো রাইট সাইড থেকে সেকেন্ডের ক্রোরের ফার্স্টটা হচ্ছে আমার ওয়ান্স প্লেস, সেকেন্ডটা হচ্ছে আমার টোয়াইস টেন্স প্লেস, আর থার্ডটা হচ্ছে আমার হান্ড্রেডস প্লেস, এরপরে থাউজেন্ডস অযুত, দেন হচ্ছে আবার লাখ শুরু হচ্ছে, এখানে যদি আরো একটা থাকতো দেন ওটা নিযুত হইতো, দেন আরো একটা সামনে যদি ক্রোর থাকতো তখন আমি আরেকটা কমা দিয়ে আবার ক্রোরের ওটা আবার ওয়ান্স প্লেস হইতো। বোঝা গেছে? যখনই আমরা ক্রোর্সে আসবো তখন ওয়ান্স প্লেসে করবো। অথবা যদি তোমরা অতটা মনে নাও রাখতে পারো, তুমি হ্যাঁ মনে রাখবা যে 3 2 2 3 2 2, এরকম দেখো যে তিনটা ডিজিটের পরে আমি একটা কমা দিতেছি, দুটা ডিজিট এই এই টু, দুটা ডিজিটের আগে একটা কমা দিচ্ছি, আবার দুটা ডিজিটের আগে আমি একটা কমা দিচ্ছি, দেন আবার তিনটা ডিজিটের আগে আমি একটা কমা দিচ্ছি, আবার দুটা ডিজিটের আগে কমা দিচ্ছি, দেন আমার এখানে আবার দুটা ডিজিটের আগে কমা বসতো, দেন আবার 3 2 2, বেসিক্যালি 3 2 2 চলে থাকবে এরকম। বুঝা গেছে? বুঝতে পারছো দুজনই? Yes, sir. আচ্ছা। সো এইটাই আমাদের এখন এখানে বলে দেওয়া আছে, দেখি আমরা বইয়ে কি দেওয়া আছে। সো আমাদেরকে এরকম একটা নাম্বার, খুব সম্ভবত দাঁড়াও দেখি কোথায়, এই যে দেওয়া আছে, রাইট দ্য ফলোয়িং নাম্বার ইন ওয়ার্ডস ইউজিং কমা। সো কমা ব্যবহার করে আমাদেরকে নাম্বারটা লিখতে বলা হয়েছে যে 98754732 1 এরকম দেওয়া আছে। সো এটাকে আমরা কমা যদি ইউজ করি দেখা যাবে যে এখানে আমরা 98 75 47, দেন হচ্ছে 321 এরকম পাচ্ছি। আর এটাকে যদি আমাদেরকে কথায় বলা লাগতো, এখানে আমি তোমাদের একটু আগে বললাম যে নিযুত এবং লাখেরটা মিলে আমরা শুধুমাত্র লাখ বলবো, আবার অযুত এবং থাউজেন্ড মিলে আমরা থাউজেন্ড বলবো। এই কথাটা এখানে লিখে আছে দেখো, যে 98 কনসিস্টিং অফ টু ডিজিটস আর ইন দ্য প্লেসেস অফ ক্রোর, 75 কনসিস্টিং অফ টু ডিজিটস আর ইন দ্য প্লেসেস অফ নিযুত and lakh, 47 consisting of two digits are in the places of ojud and thousand. Digit 3 is in the place of hundred, the digit 2 is in the place of tens, and digit 1 is in the place ones. Hence the number expressed in words would be 98 crores 75 lakh 47,321। ঠিক আছে? সো আমরা যখন 1 2 3 পড়তাম ওই সময় 1 2 3 4 5 6 7 8 এগুলো বানান শিখছিলাম না? মনে আছে তো সবার? তোমাকে যদি এখন Yes, sir. কোনো বানান লিখতে দেয় লিখতে পারবা না? মনে করো যে 70 বা 80, এগুলো বানানগুলো এখন আমাদের আবার কাজে লাগবে ক্লাস 6-এ আসার পরে। যদি এগুলো খুব কম আসে ক্যারেট ক্লজের এক্সামে, বলতে পারো যে যদি তোমাকে পার্সেন্টেজ করে দেওয়া হয়, বলতে পারো এখানে হচ্ছে 0.5% চান্স আছে তোমাকে এরকম বানান লিখা। ঠিক আছে? বাট স্টিল যেহেতু তোমার ক্লাস 6-এর বই আছে তোমার স্কুলে আসতেই পারে। ঠিক আছে? ক্যারেট ক্লজের হিসাব করলে 0.5% চান্স এইটা আসবে। আসবে বলতে তোমাকে বলবে যে রাইট ইন ওয়ার্ডস। ঠিক আছে? এই যে যদি তোমাকে ওয়ার্ডস এক্সপ্রেস করতে বলা হয় তখন হচ্ছে তোমার এরকম আসতে পারে। সো এইগুলো বানানগুলো আমাদের যদি মনে না থাকে, 1 থেকে 100 বানানগুলো আমরা একবার দেখবো। ঠিক আছে? এগুলো তো আসলে সহজ, এগুলো আমরা পারবো। এখন বলছে রাইট ডাউন ইন ডিজিটস, মানে আমরা একটু আগে ডিজিট দেওয়া ছিল, নাম্বারে গেছি, এখন আমরা ভাইস ভার্সা করবো, মানে নাম্বার থেকে ডিজিটে আসবো, সরি ওয়ার্ড থেকে ডিজিটে আসবো। আমরা হচ্ছে ডিজিট থেকে ওয়ার্ডে গেছিলাম, ওয়ার্ড থেকে এখন ডিজিটে আসবো। ঠিক আছে? সো রাইট ডাউন ইন ডিজিটস 7 crore 5 lakh 90,007, এটা লিখতে পারবো কিভাবে? এখানে তো অনেকভাবে লিখছে, আমরা আমরা শিখি কিভাবে। দেখো এখানে বলে দেওয়া আছে 7 crore, যেহেতু আগে 7 crore বলে দেওয়া আছে, আমি একটু দাঁড়াও কালারটা চেঞ্জ করি, হ্যাঁ 7 crore দেওয়া আছে, আমি 7 crore লিখবো। আমরা জানি কি ক্রোর শেষ হলেই কমা শুরু হয়ে যায়, তাহলে আমি এটা কমা দিব। দেন হচ্ছে এখানে বলে দেওয়া আছে 5 লাখ, তো যেহেতু 5 লাখ দেওয়া আছে আমরা জানি যে তোমার নিযুত এবং লাখ মিলে হচ্ছে আমার লাখ অংশটা থাকে। যেহেতু আমার 5 লাখ বলছে, তা আমার নিযুত প্লেসটা কিছুই নাই, যেহেতু কিছুই নাই মানে আমরা ফাঁকা রাখতে পারি না, আমরা জিরো দেবো। এরপরে 5 লাখে লিখবো। দেন আমার এখানে দেওয়া আছে 90,000, তার মানে কি আমি জানি যে অযুত এবং থাউজেন্ড মিলে হচ্ছে আমার থাউজেন্ড প্লেসটা হয়, তো 90,000 থাউজেন্ড প্লেসে আসতেছে। এরপরে আবার একটা কমা দিব। দেন হচ্ছে অ্যান্ড 7 বলে দেওয়া আছে, তার মানে কি আমার হান্ড্রেড প্লেসেও কিছু নাই, টেন্স প্লেসেও কিছু নেই, ওয়ান প্লেসে 7 আসতেছে। সো 7 crore 5 lakhs 90,007। সো আমরা যদি এখন দেখতে পারি এখানে লিখছে, দেখো যে 7 crore 5 lakhs 90,007 এভাবে দেয়া আছে। সো অ্যান্ড কথাটা সবসময় আসলে যে ব্যবহার করতে হয় এমন কোনো বিষয় না, যে যেভাবে ব্যবহার করে। যেমন একটু আগে উপরে দেখো যে 98 crore 75 lakh 47,321 লিখছে, 321 কিন্তু লিখে নাই। সো অ্যান্ড কথাটা যে লিখতেই হবে এমন কোনো বিষয় না, লিখলে ভালো সুন্দর দেখায়। ঠিক আছে? আচ্ছা, গেল। সো তোমরা নাম্বারস থেকে ওয়ার্ডস আর ওয়ার্ডস থেকে নাম্বারস শিখতে পারছো তো? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? নো No, স্যার। sir. আচ্ছা। সো পরীক্ষায় আসলে আই হোপ পারবা, যদিও এগুলো খুব কমই আসে, তোমাদেরকে তো বললাম। এখন তোমাদেরকে আমি একটু আগে যে ডিজিটস পড়াইছি, আমি একটু রিভাইজ দেখি, প্রশ্ন করি। দাঁড়াও আরাফ, তুমি বলো তো দেখি ডিজিট কয়টা?
স্যার ডিজিট হলো 9টা। ডিজিট 9টা। আচ্ছা, আরশিয়া তুমি বলো ডিজিট কয়টা? 10টা। আচ্ছা, আহ যদি সিগনিফিকেন্ট ডিজিট বলি? স্যার সিগনিফিকেন্ট ডিজিট 9টা, কিন্তু হ্যাঁ, জিরো হইলো আলাদা একটু। কিন্তু ডিজিট তোমাকে যখন আমি তোমাকে প্রশ্ন উপরে লিখে দিছি যে হাউ মেনি ডিজিটস আর দেয়ার, সেটা হবে 10। যদি তোমাকে জাস্ট ডিজিট বলে দেওয়া থাকে তখন অবশ্যই 10 বলতে হবে। যদি তোমাকে সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা উল্লেখ করে দেয় তখন হবে 9। নর্মালি আমাদের আহ, মানে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা কেন দরকার, এটা তো বইয়ের লাইন। থিং ইজ ক্লাস 5 পর্যন্ত বলো, ইভেন তুমি যখন ক্লাস 7-এ গিয়ে পড়বা দেখা যাবে যে এগুলো তো আসে না, বাট তুমি ক্যারেক্ট ক্লোজের এক্সাম দিতেছো। ঠিক আছে, সো এখানে দেখা যাবে যে বইয়ের একদম সিম্পল সিম্পল জায়গা থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। সো এই কারণে আমি কিন্তু ফার্স্টেই পারলে কিন্তু ম্যাথগুলো করা শুরু করতে পারতাম। আমি লাইন টু লাইন পড়াচ্ছি এই কারণেই, বিকজ এখানে অনেক কিছুই আছে যেগুলো আসলে আমরা জানি না, সেগুলো আমাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করে দেন আগাইতে হবে, যেগুলো আসলে ক্যারেক্ট ক্লোজে বেশি আসে। ঠিক আছে, সো হাউ মেনি ডিজিজ বললে 10 হবে, আর হাউ মেনি সিগনিফিকেন্ট ডিজিজ বললে 9 হবে। যেটা আর তোমার পরীক্ষা যদি এমসিকিউ দেয় যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ সিগনিফিকেন্ট ডিজিট, দেখা যাবে যে ওখানে দিছে তোমার অপশন 2, 4, 0, আর ধরো যে 7 দিছে, ওখানে আনসারটা হবে 0। বুঝা গেছে? আচ্ছা, ইয়েস স্যার। তো আমরা তো পড়লাম হলো যে ডিজিট হলো 10টা। এখন আরাফ তুমি বলো তো দেখি, এই 10টা ডিজিটের মধ্যে কোন ডিজিটটার ভ্যালু বেশি, সবথেকে বড় ভ্যালু বা গ্রেটেস্ট স্যার ভ্যালু কার? স্যার 9। 9। আর স্মলেস্ট ভ্যালু? 0। 0। সো এই জিনিসটা এখন আমাদের কাজে লাগবে। দেখো যে রাইট ডাউন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বারস কনসিস্টিং অফ 7 ডিজিটস। আচ্ছা, এখানে 7 ডিজিটস বলতে কি বোঝাচ্ছে? একটু আগে যখন আমি এই নাম্বারটা লিখছিলাম তখন আমি বলছিলাম যে এখানে 8টা ডিজিট আছে, বলছিলাম না? তার মানে কি এই নাম্বারটা হচ্ছে কনসিস্টিং অফ 8 ডিজিটস। তার মানে কি আমাদের একটা নাম্বার আমরা পাবো, সেই নাম্বারটাতে 7টা ডিজিট থাকবে, অ্যান্ড সেই নাম্বারটা হবে গ্রেটেস্ট। তোমার 7 ডিজিটের গ্রেটেস্ট হবে, অথবা 7 ডিজিট, 7 ডিজিটের হচ্ছে স্মলেস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, সো তুমি বললা যে 9 হলো আমার সব থেকে বড় ডিজিট। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে 2 ডিজিটের, আমরা আগে ছোটটাই শিখি, এখানে 7 ডিজিট বলছে না, আমরা আগে ছোটটা শিখি তারপরে বড়টাতে যাব। 2 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারটা কি, তোমাকে যদি এই প্রশ্নটা করা হয় তখন ওটার উত্তর হবে 99। 99। হ্যাঁ, কেন হবে সেটা একটু বুঝি আমরা আগে। চিন্তা স্যার করো কারণ 99। 100 3 ডিজিট। হ্যাঁ, এটাই বলতেছি। 99 হচ্ছে আমাদের 2 ডিজিটের। 99-এর থেকে যদি একদম কাছাকাছি যে বড় ডিজিট, বড় নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে আমার 100। সেই নাম্বারটা হচ্ছে আমার 100, যেটা আসলে কম্প্রাইজিং অফ 3 ডিজিটস। এখানে 3 ডিজিটস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন 99-এর থেকে যদি, যেহেতু একদম কাছাকাছি যে বড় নাম্বারটা সেটাই তো 100, আর সেটাই যদি 3 ডিজিট হয়, তাহলে 99 তো 2 ডিজিটের মধ্যে সব থেকে গ্রেটেস্ট নাম্বার আমি বলতে পারি। তার মানে আমি এটা বলতে পারি গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিটস, তাই না? এখন তোমাকে যদি 7 ডিজিটস বলা হয় তাহলে 7 ডিজিটসের ক্ষেত্রে আসলে 7টা 9 হবে। কটা লিখলাম? 3, 3, 6টা, আরেকটা হবে। সো 7টা 9 হবে। বুঝা গেছে? আর যদি তোমাকে কমা দিয়ে লিখতে হয় দেন কমাই হবে দিবা। 99,99,999, এইটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ 7 ডিজিটস। এই যে দেখো এখানে লিখা আছে যে 99, 99, মানে 99,99,999। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে যে গ্রেটেস্ট নাম্বার অফ 7 ডিজিটস কোনটা, বা বুঝি নাই কেন স্যার এটা হলো? আছে আরাফ, আরশিয়া? নো স্যার। আচ্ছা, সো গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিটস দেখলাম, 7 ডিজিটস দেখলাম। এখন 5 ডিজিটস বললে 5 ডিজিটসও পারবো, 5টা 9 হবে তখন। আর যদি 4 ডিজিটস বলে তখন 4টা 9 হবে। আচ্ছা, তো আরাফ তুমি তো বললা যে হচ্ছে স্মলেস্ট ডিজিটটা হচ্ছে 0। স্মলেস্ট ডিজিটটা হচ্ছে মানে স্মলেস্ট ভ্যালু, যার যে ডিজিটের স্মলেস্ট ভ্যালু সেটাতে স্মলেস্ট ডিজিট বলতে পারি, বা স্মলেস্ট নাম্বার আসলে এখানে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমরা প্রথমেই পড়ছিলাম যে স্মলেস্ট, মানে সরি, নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়, নট 0 থেকে শুরু হয়। ঠিক আছে, ইয়েস। নাম্বার 1 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় না। 0 একটা ইন্টিজার। ঠিক আছে, 0 হচ্ছে একটা ইন্টিজার আর একটা ডিজিট। 0 হচ্ছে নাম্বার না, এটা ইন্টিজার বলতে পারি, ডিজিট বলতে পারি, যেটা আমি প্রথমে বলে আসছি। আচ্ছা, সো দেখো, আমাকে যদি বলে দেওয়া হয় যে স্মলেস্ট নাম্বার কোনটা, এটা যদি বের করতে বলা হয়, আমরা যেহেতু গ্রেটেস্ট নাম্বার 7টা 9 পড়ে আসছি, ধরো আমি স্মলেস্ট নাম্বার বলতেছি 7টা 0। বেসিক্যালি 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7টা 0 যে ভ্যালু, আচ্ছা এখানে অ্যারো না দিয়ে ইকুয়াল দিয়ে দিই, সেটা হচ্ছে একটা জিরোর ভ্যালুর সমান।
ঠিক আছে। সো তুমি 7টা জিরো যা লেখাও, 6টা জিরো সেম ভ্যালু, 5টা জিরো সেম ভ্যালু, জিরো একটা জিরো লেখাও সেম ভ্যালু। সো এই কারণে এইটা হলো স্মলেস্ট ডিজিট, মানে স্মলেস্ট নাম্বার অফ 7 ডিজিটস হবে না। আমাদের স্মলেস্ট নাম্বার অফ 7 ডিজিটস হবে হচ্ছে 6টা জিরো 1. হবে, 6টা না, 6টা জিরো হবে, তার সামনে একটা ওয়ান বসবে। এটা কেন, একটু আমরা আবারও আসি। ধরো আমি 9 বলতেছিলাম হলো গ্রেটেস্ট নাম্বার অফ 1 ডিজিট, ঠিক আছে? 1 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হচ্ছে এটা। 9-এর থেকে বড় কোনটা? 10 না? Yes, sir. 9-এর থেকে একটু বড় আছে, এখানে অ্যারো না দেই, এখানে আমি একটু এটা দেই, 9-এর থেকে এটা হলো 10 বড়। সো 10 আমি দেখতে পাচ্তেছি 2 ডিজিটের, 2 ডিজিটস। সো 10-এর থেকে ছোট সেটা আবার 9, সেটা আবার 1 ডিজিট হয়ে যাবে। 10-এর থেকে বড়গুলো তো বড়ই। ঠিক আছে, তার মানে কি সব থেকে ছোট 2 ডিজিটের কোনটা নাম্বার পাচ্ছি আমি? 10 পাচ্ছি না? Sir, 10. 10। 10 পাচ্ছি। এখন তোমার একটু আগে আমরা 100-এ গেছিলাম, দেখো যে 3 ডিজিটস ছিল, এটা হলো 3 ডিজিটসের স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, কেন স্মলেস্ট নাম্বার? কজ 100-এর থেকে ছোট যেটা সেটা হচ্ছে 99, সে 99 আবার 2 ডিজিটের। তার মানে কি 3 ডিজিটে যখন আমরা পা দিচ্ছি, সব থেকে বড়, সবথেকে ছোট নাম্বারটাই হচ্ছে আমার 100। বুঝা গেছে? স্যার। তাহলে আমাকে যদি এখন কেউ বলে যে 7 ডিজিটসের গ্রেটেস্ট নাম্বার কোনটা হবে, সেটা স্মলেস্ট নাম্বার কোনটা হবে, সেটা হবে হচ্ছে আমার এটা। অ্যান্ড যদি আমাকে আরো কমা বসাতে বলা হয়, তাহলে এইভাবে লিখবো যে 10 লাখ, এটাই হচ্ছে আমার উত্তর। এটা হলো হবে আমার স্মলেস্ট নাম্বার অফ 7 ডিজিটস। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, ইয়েস। সেই এইটাই এখন লিখছে এখানে যে লিস্ট নাম্বার ইজ জিরো, দ্য নাম্বার রিমেন্স জিরো বাই রাইটিং 7 জিরো সাকসেসফুলি, হেন্স দ্য স্মলেস্ট নাম্বার উইল বি ফর্মড বাই রাইটিং এ স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট 1 ইন দ্য এক্সট্রিম লেফট, দেন পুটিং সাকসেসফুলি 6 জিরোস। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে কে বলবা? আসছে, তুমি বলো যে স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা? 0। আবার বলতেছি, স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা? সিগনিফিকেন্ট ডিজিট বলছে, স্মলেস্ট। আচ্ছা, আর হ্যান্ড রেজ করছে, বলো। Sir, 1. ওয়ান। কেন ওয়ান? আমি বলছি যে হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে জিরো নাই। তো তাহলে যেটা নাই সেটা তোমার কেমনে স্মলেস্ট হবে? তোমাকে যদি পরীক্ষায় দেয় যে স্মলেস্ট ডিজিট হবে হচ্ছে জিরো, আর আমাকে যদি বলা হয় স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সেটা হচ্ছে ওয়ান। অ্যান্ড এটা পারা উচিত ছিল, বিকজ আমি একটু আগে পড়লাম যে বাই রাইটিং এ স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট ওয়ান। এটা আমি অলরেডি পড়ছি, মাত্রই পড়লাম। বুঝতে পারছো আর্শিয়া, কেন ওয়ান? জি স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে কোথায় সিগনিফিকেন্ট বলতেছে, কোথায় ডিজিট বলতেছে। এগুলো আসতে পারে ইভেন, তোমার শুধুমাত্র এমসিকিউ না, তোমাকে ওয়ান ওয়ার্ড কোশ্চেন বলো, ভাইবা বলো, কিংবা ধরো তোমার হচ্ছে ট্রু ফলসেও আসতে পারে। ঠিক আছে, পরীক্ষায় দেওয়া গেল যে হচ্ছে স্মল সিগনিফিকেন্ট ডিজিট ইজ জিরো, ট্রু হবে নাকি ফলস হবে? ফলস হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সাম্পল 4-এ আসি। বলছে যে ফর্ম the greatest and least numbers consisting of 6 digits 8 0 7 5 3 4 using each of the digits only once। মানে আমাকে বলছে যে গ্রেটেস্ট আর লিস্ট নাম্বার তৈরি করতে বলছে এই 6টা ডিজিটের মাধ্যমে একবার একবার করে ব্যবহার করে। আচ্ছা, 6টা ডিজিটের আগে আমরা একটু শিখি, 3টা ডিজিট নিয়ে শিখি। ঠিক আছে, মনে করেন আমাকে 3টা ডিজিট দিছে 2 3 1, আমাকে বলছে এই 2 3 1 থেকে গ্রেটেস্ট আর হলো স্মলেস্ট নাম্বার বের করতে। সো বেসিক্যালি 2 3 1 থেকে আমি যদি নাম্বার তৈরি করি, ধরো 1 2 3 হয়, 1 3 2 হয়, দেন 2 3 1 হয়, দেন হচ্ছে 2 1 3 হয়, দেন 3 2 1 হয়, আর হলো 3 1 2 হয়। এই 6টাই তো পসিবল, এর বাইরে কি কোনো নাম্বার তৈরি করা পসিবল? বলো তো। নো স্যার। No, sir. হ্যাঁ, এই 6টা নাম্বারে কিন্তু তৈরি করা পসিবল। এখন কথা হচ্ছে যে এই 6টা নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা? 3 2 1, এটা না?
Yes, sir. এর থেকে বড় কি আছে? এটা তো গ্রেটেস্ট, এটা তো গ্রেটেস্ট। আর যদি সব থেকে ছোটটা বলি সেটা হচ্ছে আমার এটা 1 2 3, এটা হচ্ছে স্মলেস্ট। এর বাকিগুলা তো হচ্ছে এমনি। ঠিক আছে, সো আমি তো ফর্ম করতেছি। দেখো এইখানে ছয়টা যে বের করলাম, বের করার পরে এখান থেকে স্মলেস্ট এবং গ্রেটেস্ট আমি চুজ করে বের করতেছি। এটা তো আমার যখন 3টা ডিজিট দেওয়া আছে তখন এভাবে আমি বের করে করতে পারবো। বাট আমাকে যখন 6টা ডিজিট দেওয়া থাকবে বা 7টা ডিজিট দেওয়া থাকবে, বা ধরো যে 3টার থেকে যদি বেশি হয়, 3টার ক্ষেত্রেই ধরো যে বেশি হয়, আমি কেন এত কাজ করতে যাব? নিশ্চয়ই কোনো সহজ একটা নিয়ম আছে, তাই না? সো সহজ নিয়মটা হচ্ছে, যেটা বড় ডিজিট সেটা থেকে শুরু করে পরের গুলো হবে ছোট ডিজিট করে। মানে আমার এখানে 807534 দেয়া আছে, আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডার, সরি ডিসেন্ডিং অর্ডারে সিরিয়ালটা লিখবো যখন গ্রেটেস্ট নাম্বার বের করতেছি, যখন আমি গ্রেটেস্টটা বের করতেছি। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে আমার ডিজিটগুলো লিখবো যে 8 সব থেকে বড়, তার থেকে ছোট 7, তার থেকে ছোট 5, তার থেকে 4, তার থেকে ছোট 3, তার থেকে ছোট 0। যেই সিরিয়ালে লিখছি ওই সিরিয়ালে যদি আমি ডিজিটগুলো পাশাপাশি লিখি, তাহলেই সেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। বুঝা গেছে? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, কিন্তু তোমাকে যদি এখন বলে দেওয়া হয় লিস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমরা জাস্ট উল্টাটা করব, যে 0 থেকে বড় 3 এটা হবে অ্যাসেন্ডিং অর্ডারে, 0 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়, 5 থেকে 7 বড়, 7 থেকে 8 বড়। কিন্তু আমরা একটু আগেই পড়লাম যে 7টা 0 যে জিনিস, একটা জিরো সেম জিনিস। তা আমি তো একটু আগে দেখলাম যে হচ্ছে এখানে যে ডিজিটগুলো সিরিয়ালি লেখার পরে পাশাপাশি যদি লিখি সেটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। এখন এখানেও যদি ডিজিটগুলো যেটা আছে সেটা যদি আমি সিরিয়ালি লিখি তাহলে কি হয়? 0 3 4 5 7 8 হয়। সো সামনে জিরো থাকাও যা, না থাকাও তা। এটা সমান সমান আমি বলতে পারি, সরি, 3 4 5 7 8। সো দেখো, এইটা কিন্তু এইটা হয়ে গেল। কিন্তু আমাকে তো আসলে 6 ডিজিটসে করতে হবে। কই গেল? 6 ডিজিটস করতে হবে। কিন্তু এটা তো হয়ে গেল তখন 5 ডিজিট। জিরো থাকাও যা, সামনে না থাকাও তা। তার মানে আমি এটা কি করব? জাস্ট এর থেকে যেটা বড় ডিজিট সেটা জাস্ট সামনে দেবো। সেটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, যেটাই হোক, জাস্ট এর মানে পরের যে ডিজিটটা আছে সেটা জাস্ট সামনে দিয়ে দেবো। সেটাই হবে আমার লিস্ট নাম্বার, যেটা হচ্ছে আমার এই 6টা ডিজিট দেয়া আছে। তার মানে কি 3 0 4 5 7 8, এটা হবে আমার আনসার। যদি কমা দিয়ে দিই, কমা বসবে। দেখো এখানে লেখা আছে যে হেন্স দ্য স্মলেস্ট নাম্বার উইল ফর্মড if the digits are placed in ascending order in enumeration, but if zero is placed in the extreme left, extreme left মানে সব থেকে বামে যদি আমি জিরো লিখতাম, it will not be a significant number consisting of 6 digits. It will be a number of 5 digits. 5টা ডিজিট হয়ে যাবে। বুঝা গেছে? Therefore the smallest number is formed by placing the smallest digit except 0 in the extreme left. হ্যাঁ, আসিয়া। স্যার জিরোটা যদি একদম লাস্টে বসাই তাহলে কি হয়? আচ্ছা, জিরোটা যদি তুমি একদম লাস্টে বসাও, আচ্ছা, লাস্টে কোন জায়গায় দিতে যাচ্ছ? এইটার জায়গায় দিতে যাচ্ছ? এইটের পরে। এইটের পরে দিতে যাচ্ছ? জিনিসটা খেয়াল করে দেখো, 3 4 5 7 8 0। এখন তুমি চিন্তা করে দেখো, এই নাম্বারটা বড় নাকি এই নাম্বারটা বড়? কোন নাম্বারটা বড়? 780। মানে প্রথম থেকেই বলো, 3,45,780, এটাই তো বড়। কিন্তু আমাকে তো মানে প্রশ্নের বলে দেওয়া আছে যে ফর্ম দা লিস্ট নাম্বার। লিস্ট মানে হলো স্মলেস্ট নাম্বার, মানে ভ্যালুটা সবথেকে ছোট যেটার, সেটার জন্য। সো এই জন্য আমি যে কোনো জায়গায় জিরো বসাইতে পারবো না। বুঝা গেছে? জি স্যার। এটার জন্যই আমি উপরে যে এই এক্সাম্পলটা দিছি, যে আমি তো আসলে নাম্বার অনেকগুলোই ফর্ম করতে পারি। এখানে দেখো 3টা ডিজিট দিয়ে 6টা নাম্বার ফর্ম করলাম, বাট এর মধ্যে থেকে স্মলেস্ট কোনটা গ্রেটেস্ট কোনটা সেটা বের করছি। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আরাফ, তোমার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? No, sir. আচ্ছা, আমি নাম্বার চাইলে এই যে 6টা ডিজিটে দেখতেছো না, এরকম অনেকগুলো নাম্বারে আমি আসলে তৈরি করতে পারবো। এটার জন্য পারমুটেশন কম্বিনেশন লাগবে, এগুলো এখন লাগবে না, এগুলো ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা। সো যাই হোক, এইগুলো হচ্ছে আমি অনেক কিছু নাম্বার বের করতে পারবো, কিন্তু এক্সাক্ট আমার যেটা লোয়েস্ট নাম্বার লাগবে এটাই আমাকে বের করতে বলবে। তোমাকে বলে দেওয়া থাকবে হয় গ্রেটেস্ট নাম্বার বের করতে, বা লিস্ট নাম্বার বের করতে, বা দূরে দেওয়া থাকতে পারে, যেমন এখানে আমি দূরে দেখতে পাচ্ছি। বুঝা গেছে? সো ইচ্ছা মতো আমি বসাতে পারবো না। এক্সাক্ট এর থেকে যেটা ছোট ছিল, মানে সরি, এর থেকে যেটা বড় ছিল সেটা সামনে দিয়ে দেবো। ওকে, আচ্ছা। সো এটাই লেখা আছে যে 5 ডিজিটের হবে। সো এই কারণে আমি স্মলেস্ট নাম্বার ইজ ফর্ম বাই প্লেসিং দ্য স্মলেস্ট ডিজিট এক্সেপ্ট 0 ইন দ্য এক্সট্রিম লেফট, মানে একদম বামে নিয়ে আসতেছি আমি। জিরোর যে পরে যে ডিজিটটা ছিল সেটাকে একদম বামে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমি ওই নাম্বারটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সব কিছু সাজায় পাচ্ছি হলো 3 0 4 5 7 8। সো আসিয়া, বুঝা গেছে কিভাবে করতে হবে? ইয়েস স্যার। আচ্ছা, সো তোমাদেরকে এখন আমি একটা করতে দেই, দেখি করতে পারো কিনা।
আহ, আমাকে চ্যাট বক্সে দেবে, ঠিক আছে? ফাইন্ড বা ফর্ম লিখতে পারি, একই জিনিস, সমস্যা নেই। ফর্ম দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার, আচ্ছা শর্টে লিখলাম, নাম্বার কনসিস্টিং অফ দ্য ডিজিটস, ধরো যে 2 4 6 7 0 1 9, ঠিক আছে? 19, এটা করো। আর চ্যাট বক্সে চ্যাট ডিসেবলড লেখা। ডিসেবল দেওয়া আছে, পার্টিসিপেন্টসে যাও, পার্টিসিপেন্টসে গিয়ে আমার নামের উপর ডাবল ক্লিক করো। করছো? ইয়েস স্যার, এবার Yes. হয়েছে। হ্যাঁ এখন হবে, করো। করে আমাকে চ্যাট বক্সে দাও। তো ওটা কি 7 0 তারপরে কমা 1 কমা তারপর নাইন কমান দিয়ে? 9, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, ভালোভাবে লিখে দিচ্ছি, প্যারা নেই। 1 স্যার ভুলে কমা চলে 9, গেছে। আচ্ছা সমস্যা নাই, কমা সহ দিও, বুঝছো? আর মানে কমা সহ বলতে আসলে মানে তোমার লাখ, থাউজেন্ড, তাহলে তোমার কমার ইউজটাও শিখে ফেলবা কিভাবে দিতে হবে। স্যার লেকচার শুনলে তারপরে ভুল করো না। করতে পারছো দুজনই? ইয়েস স্যার, করছি এখন। আর শিয়া, তুমি কি টাইপ করতে পারতেছো, মানে মেসেজ দিতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা দাও, ঠিক আছে। আহ আরাফ, ভুল করছো ভাইয়া, গ্রেটেস্টটা ভুল করছো, না স্মলেস্টটা ভুল করছো। ও দুজনে ভুল করছো, আচ্ছা। বুঝতে পারো না তোমরা কিভাবে করতে হবে জিনিসটা, দুজনে ভুল করছো কেন? আচ্ছা দেখো, এখানে গ্রেটেস্ট মানে ডিজিট কোনটা, তোমার ডিজিটের সিরিয়ালটা করো আগে। আমি যখন গ্রেটেস্ট নাম্বার ফর্ম করতে যাব, তখন আমি যদি লিখি ভাবে যে অ্যারেঞ্জিং, ম্যাথটা করতে হবে, সলিউশন উপরে দেখো, এইভাবে লিখতে হবে যে অ্যারেঞ্জিং দ্য ডিজিটস ইন, কি হবে, আমি যখন গ্রেটেস্ট নাম্বার বের করবো, ডিসেন্ডিং হবে না অ্যাসেন্ডিং হবে? স্যার, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, ডিসেন্ডিং মানে কি? স্যার জানি, কিন্তু মিনিংটা জানি না বাংলা। আচ্ছা, আমরা তো জাস্ট পড়ে আসছি, পড়ে আসা জিনিস যদি ভুলে যাও তাহলে তো হবে না। কেন পড়তেছি, জিনিসগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে, শুধু পড়ে গেলে হবে না। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হলো বড় থেকে ছোট, বুঝা গেছে? আচ্ছা, সো অ্যারেঞ্জিং দ্য ডিজিটস ইন, এখানে ডিসেন্ডিং হবে, কারণ আমরা তো বড়টা থেকেই শুরু করব, ঠিক আছে? ইন ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। আমি হচ্ছে সব থেকে বড় ডিজিট এখানে দেখতে পাচ্ছি 9, যার ভ্যালু সব থেকে বড় সেটা তো সামনে হবে 9, 9-এর থেকে ছোট এটা হলো গ্রেটার দেন সাইন, ঠিক আছে? আচ্ছা, 9-এর থেকে ছোট হচ্ছে আমার এখানে আছে 7, তার থেকে ছোট আছে 6, তার থেকে ছোট আছে 4, তার থেকে ছোট আছে 2, তার থেকে ছোট আছে 1, তার থেকে ছোট আছে 0, ঠিক আছে না? এখন যদি আমি লিখি যে গ্রেটেস্ট নাম্বারটা কি হবে, ইকুয়ালস টু হবে
এটা জাস্ট আমি সিরিয়ালে লিখে ফেলবো। এটাই তো বললাম একটু আগে। বুঝতে পারছো? আরাফ তোমার কোথায় ভুল হয়েছে, আরশিয়া তোমার কোথায় ভুল হয়েছে, বুঝতে পারছো দুজনেই? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা। আরশিয়া খুব সম্ভবত মেবি গ্রেটেস্টে ভুল করো নাই। আচ্ছা, তুমি তো জিরোই লেখো নাই, শেষে এটা জিরো হবে। যাই হোক, 97642 1 পর্যন্ত যেটা লিখছো সেটা ঠিক আছে, বাট একটা জিরো হবে শেষে, 10 হবে। বুঝা গেছে? আর আরাফ, তুমি হচ্ছে গ্রেটেস্ট নাম্বার পুরোটাই ভুল করছো। কেন ভুল করছো আমাকে এখন বলো। প্রথমবার কি বুঝতে পারো নাই? এখন বুঝতে পারছো? আচ্ছা, সমস্যা নেই, না ইয়েস স্যার। বোঝাটা স্বাভাবিক। অ্যাজ এ স্টুডেন্ট সবকিছু বুঝবে এমন কোনো বিষয় না। এখন বুঝতে পারছো না সেটা বলো। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা ডিসেন্ডিং অর্ডারে করব। আচ্ছা, এখন আমাকে গ্রেটেস্ট নাম্বারটা গেল, এখন আমি লিখবো অ্যারেঞ্জিং দ্য ডিজিটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। আমার হচ্ছে জিরো থেকে বড় ওয়ান, জাস্ট এটা উল্টা লিখবো। তার থেকে বড় টু, তার থেকে বড় ফোর, তার থেকে বড় সিক্স, তার থেকে বড় সেভেন, তার থেকে বড় হচ্ছে নাইন। এখন আমরা তো জানি যে হচ্ছে আমরা ফার্স্টে ওয়ান দিতে পারবো না। সো লিস্ট নাম্বার বা স্মলেস্ট নাম্বার যেটা লেখো সমস্যা নেই। স্মলেস্ট নাম্বার ইকুয়ালস টু হচ্ছে 1 0 2 4 6 7 9। বুঝতে পারছো? সো ইয়েস স্যার। আরাফ, তুমি লিখছো হচ্ছে 201। সো 201 কেন স্মলেস্ট নাম্বার না এটা একটু বলি। তুমি চিন্তা করে দেখো, 2014679 এটা হলো 20,14,679। আর আমি যেটা লিখছি সেটা হচ্ছে 10,24,679। সো দুটার মধ্যে ছোট কোনটা? 10 লাখ ছোট না 20 লাখ ছোট? স্যার 10 লাখ ছোট। 10 লাখ ছোট। সো এই জন্য আমরা উল্টাপাল্টা ভাবে জাস্ট ডিজিটগুলো বসা দেবো, হবে না। আমাদেরকে এইভাবে করতে হবে, বুঝা গেছে? ইয়েস স্যার। যেহেতু আমাকে স্মলেস্ট নাম্বার বলছে, বা লিস্ট নাম্বার যদি বলে দেওয়া থাকে। আর হচ্ছে আরশিয়া, তুমি লিখছো হচ্ছে 4267,019। আচ্ছা, এটা কেন লিখছো? মানে না বুঝে লিখছো নাকি হচ্ছে কি বুঝছে বুঝে লিখছো সেটা একটু বলো। বুঝিনি। এখন বুঝছো? এখন যেটা বুঝাইছি, শিওর? ইয়েস স্যার। আচ্ছা। সো আমি হচ্ছে তোমাদের একটু দেখাই, এই ইন্টারন্যাশনাল কাউন্টি সিস্টেম সেটা নেক্সট দিন করাবো, বুঝছো? আজকে বেশি না করাই, এটা আমরা নেক্সট দিন করবো। তোমাদের বেসিক্যালি এক্সারসাইজ 1.1 এর কিন্তু বলতে গেলে সবগুলোই করানো হয়েছে, যদিও আমি নেক্সট দিন এক্সারসাইজে যাওয়ার পরে কি কিভাবে কিভাবে করতে হবে সেগুলো শিখাবো। বাট তারপরে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে যে রাইট ডাউন দ্য ফলোইং নাম্বারস ইন ডিজিটস, মানে যে নাম্বারগুলো দেওয়া আছে ওয়ার্ডসে, ওয়ার্ড থেকে আমরা ডিজিটে লিখবো, বা ডিজিট বা নাম্বারে লিখবো এক কথায়, হ্যাঁ। সো আমরা হচ্ছে এটা কিন্তু অলরেডি করে আসছি, যে ওয়ার্ড থেকে নাম্বারে করা। আবার দেখো এখানে নাম্বার দেওয়া আছে, সেটা ওয়ার্ডে করতে হবে, ভাইস ভার্সা একটু আগে বললাম যেটা সেটা। তারপরে হচ্ছে প্লেস ভ্যালু, এগুলা হচ্ছে বলছে যে সিগনিফিকেন্ট ডিজিটের প্লেস ভ্যালু করতে, মানে জিরোগুলো আমরা বাদ দিব। বুঝা গেছে? আমি করে দিব নেক্সট দিন। স্টিল তোমাদের কাছে দেখাচ্ছি যে আমরা আসলে কি কি পড়লাম, এক্সারসাইজে মানে কোন কোনগুলো আছে। এরপরে বলছে যে রাইট ডাউন দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট নাম্বারস কনসিস্টিং অফ 9 ডিজিটস। আমরা একটু 7 ডিজিটস করে আসছি না, গ্রেটেস্ট এবং স্মলেস্ট, এখন 9 ডিজিটের করতে হবে। আচ্ছা, 5 নম্বরে বলে দেওয়া আছে যে ফর্ম দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট নাম্বারস কনসিস্টিং অফ 7 ডিজিটস ইউজিং দ্য ডিজিটস অনলি ওয়ান্স। মানে একটু আগে যেটা আমরা করলাম, এই যে এখনই যেটা করলাম, এটাই জাস্ট হচ্ছে তোমাকে ডিজিটগুলো চেঞ্জ করে দিছে। আর একটা বলছে স্যার, যে এই যে আমার একটা, একটা কোশ্চেন ছিল। জি বলো। স্যার, স্মলেস্ট নাম্বারে এই পুরো নাম্বারের ভিতর যেটা সবচেয়ে ছোট ডিজিট ওটা আগে এসে পড়বে? হ্যাঁ, এই পুরো নাম্বারের মধ্যে যেটা হচ্ছে সবথেকে ছোট ডিজিট সেটা কি? প্রশ্নটা শেষটা বুঝিনি আমি। স্যার, সেটাই সামনে এসে পড়বে যদি সামনে সেটা জিরো সামনে এসে থাকে। বসবে, জাস্ট জিরো না হলে। ও। যদি জিরো, এই ক্ষেত্রে যেমন এই যে এইটা দেখো, এই ক্ষেত্রে যদি তুমি ওয়ানটা সামনে লিখো, কারণ এখানে স্মলেস্ট ডিজিটই হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান দিয়েই শুরু হবে, এখানে তো জিরো ইয়েস নাই। স্যার। বাট এই ক্ষেত্রে জিরো সামনে থাকার কারণে আমরা জিরোর জায়গায় ওয়ানটাকে সামনে আনতেছি। এটা কেন একটু আগে তো দেখাইলাম, এই যে দেখো, যে আমি যদি জিরো সামনে রাখতাম, আমার তো এটা তখন এখানে 6 ডিজিট থাকলো, জিরোর ভ্যালু সামনে থাকলে তুমি মনে করো যে 1 নাম্বার রোল, 1 নাম্বার রোলের সামনে যতই 0 0 0 0 0 0 1 দাওই, তোমার ওটা একই থাকবে, তাই না? ইয়েস স্যার। সো এই কারণে আমরা সামনে জিরো দিব না, আমরা এই জিরোটা এখানে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কারণ ডিজিটটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 6 ডিজিট ছিল, যেটা আসলে 5 ডিজিট হয়ে যাচ্ছে যদি জিরোটা সামনে দিই আমি। সো তোমাদের কাজ হচ্ছে যে আমি এগুলো যেগুলো পড়াইলাম সেগুলো নেক্সট দিন ভালো মতো পড়ে আসবা, সো দ্যাট আমরা যখন এক্সারসাইজটা করব ওই ক্ষেত্রে জিনিসগুলো বুঝতে পারি সহজভাবে। ঠিক আছে? জি আর জি কারো স্যার। কোনো কোশ্চেন আছে দুজনের মধ্যে? স্যার। নো স্যার।
আচ্ছা, এখন তোমাদের আমি শেষে 1 মিনিট নিব, সেটা হলো যে আমি যেভাবে পড়াইছি তোমরা কি জিনিসগুলো বুঝতে পারতেছো, নাকি কোনো সাজেশন আছে স্যার এভাবে পড়াইলে ভালো হয়? আছে আরাফ? নো আচ্ছা, স্যার। আসিয়া, ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট আমাদের দেখা হবে হচ্ছে পরশু দিন, 11 ফেব্রুয়ারি, তাই না? হ্যাঁ, ওই দিন দেখা হইতে পারে, আনলেস নির্বাচনের জন্য আই হোপ বন্ধ থাকবে না, দেখি, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট দিন হচ্ছে দেখা হবে। আর তোমাদের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, আর রেকর্ডটা পেয়ে যাবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।